Hello everyone, welcome to the amazing platform of PW Bangla 910. আমি অঙ্কিতা ম্যাম চলে এসেছি তোমাদের গ্রামার মিনি সিরিজে আরো একটা ক্লাস নিয়ে, যেটা হচ্ছে টেন্সের উপরে ক্লাস। তো আমরা রিসেন্টলি ভার্ব সম্পর্কে পড়লাম, এবারে আমরা পড়বো টেন্স সম্পর্কে, মানে ভার্বের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে টেন্স, তাছাড়া আরো কিছু কিছু পোর্শন আছে কিন্তু এরা যুক্ত। তো প্রথমে আমরা ভার্বটা শিখে নিলাম ভালো করে, এরপরে আমরা আসছি টেন্সে। তো দেখো আমরা আজকে কি কি করব ক্লাসে। আমরা আজকে প্রথমে জানবো টেন্স জিনিসটা কি, তারপরে বুঝবো যে টেন্সের ইম্পর্টেন্স কি আছে, তারপরে আমরা ক্লাসিফিকেশন অফ টেন্সেস করবো, যেরকম আমরা ভার্বের ক্লাসিফিকেশন করেছিলাম। এরপর আমরা সেই সব টেন্সগুলোর ইউজেস বুঝবো। তো খুব বেসিক যে গ্রামারগুলো আমরা একদম প্রথম থেকে ধাপ বাই ধাপ কিন্তু, মানে যেটাকে বলে স্টেপ বাই স্টেপ, কিন্তু আমরা সেইভাবে শিখে নিচ্ছি। তো প্রথমেই চলে আসছি টেন্স কাকে বলে। হোয়াট ইজ টেন্সেস? ডেফিনেশন কি? আ টেন্স ইজ আ ফর্ম অফ আ ভার্ব। তাহলে টেন্সকে অ্যাকচুয়ালি বাংলাতে বলা হয় কাল। ঠিক আছে, কাল কাকে ডিনোট করে? সময়কে ডিনোট করে। কিসের সময়কে ডিনোট করে? ক্রিয়ার যে সময়, মানে ভার্বের সময়কে ডিনোট করে কি? কাল। মানে এটাই হচ্ছে টেন্স। তাহলে আর টেন্স ইজ আ ফর্ম অফ ভার্ব ইউজ টু টেল দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। এই যে ক্রিয়াটা ঘটছে, এই যে অ্যাকশনটা ঘটছে, তার যে সময়কে নির্দেশ করে কে? এই টেন্স। টেন্সটাই হচ্ছে ভার্বের কি একটা ফর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো জিনিস যখন ঘটছে বা ঘটেছিল বা হয়তো ভবিষ্যতে ঘটবে, সেই যে ঘটবে এই ঘটার যে সময়কালটা, সেটাই কিন্তু টেন্স। সেটাই কিন্তু বোঝায় কি দিয়ে? টেন্স দিয়ে। তো আমরা বুঝে গেলাম যে টেন্স বা কাল কাকে বলা হয়। টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল। এইবারে এই টেন্স কত রকমের আমরা বাংলাতে খুব ভালো করে জানি যে টেন্স বা কাল হচ্ছে 3 রকমের। আজকে যে আমি এই অবস্থায় দাঁড়িয়েছি, এই বর্তমান অবস্থা থেকে আমি যদি অতীতের দিকে তাকাই, তাহলে আমি সেই সময় শিশু ছিলাম, এবং আমি যদি ভবিষ্যতের দিকে তাকাই, আমি কিন্তু দেখব যে আমার বয়স বাড়ছে। তাহলে এই দিকটা হচ্ছে কি? ফিউচার। এই দিকটা হচ্ছে পাস্ট। আর আমি যে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে প্রেজেন্ট সময়। তাহলে আজকে যদি তোমাদের পার্সপেক্টিভে দেখি, তোমরা আজকে এটা কি? তোমরা স্টুডেন্ট। তোমরা ক্লাস 8 এর, ক্লাস 7 এর, ক্লাস 9 এর, ক্লাস 10 এর স্টুডেন্ট। তোমরা ইন ফিউচার কি হবে? তোমরা একজন ম্যাচিওর ম্যান বা একটা ম্যাচিওর ওম্যান হবে। আর পাস্টে তোমরা কি ছিলে? পাস্টে তোমরা কি ছিলে? চাইল্ড ছিলে। তাহলে এটা কি ডিনোট করছে? তোমাদের পাস্ট টাইমকে, অতীতকে। এটা ডিনোট করছে তোমাদের বর্তমান সময়কে, প্রেজেন্টকে, এবং এই পোর্শনটা ডিনোট করছে তোমাদের ফিউচারকে বা ভবিষ্যৎকে। এবার দেখা যাক যে টেন্সের কি গুরুত্ব রয়েছে। তো টেন্সেস আর ফ্রিকুয়েন্টলি রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অ্যান্ড মোস্ট ফান্ডামেন্টাল পার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা আমরা গ্রামার শিখতে গেলে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে টেন্স। কারণ এই টেন্স আমরা যদি না জানি, আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। আমরা যদি টেন্স না জানি, মানে বেসিক্যালি আমরা যদি ভার্ব না জানি, আমরা টেন্স করতে পারবো না। আমরা যদি টেন্স না জানি, আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। আমরা যদি টেন্স না জানি, ন্যারেশন চেঞ্জ করতে পারবো না। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু টেন্স। উইদাউট টেন্স এভরিথিং অ্যাপিয়ার্স সিলি। টেন্সেস অ্যালাউ ইউ টু এক্সপ্রেস অ্যাক্টস দ্যাট অকার অ্যাট ভেরিয়াস টাইমস। আরও একটা, মানে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন সময়ে যে কাজগুলো ঘটে চলেছে, সেটা সময় বোঝাতে টেন্সে ব্যবহার করা হয়। আর উইদাউট টেন্স আমরা গ্রামারে কিছু করতে পারবো না। এই দুটো কিন্তু মেইন ইম্পর্টেন্ট জায়গা টেন্সের। It aids in clarifying your context and the facts you are attempting to express. এবং তুমি যে মনের ভাব প্রকাশ করছো, ধরে নাও রাইটিং এর ক্ষেত্রে তুমি যে মনের ভাব প্রকাশ করতে চাইছো, সেটা স্টোরি রাইটিং হতে পারে, সেটা প্রসেস রাইটিং হতে পারে, সেটা প্যারাগ্রাফ রাইটিং হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে টেন্স মেনটেন করে কিন্তু সেইগুলোকে লিখতে হবে, সেই লাইনগুলোকে লিখতে হবে। তাই জন্য তুমি যে লাইনগুলো বা তোমার যে মনের ভাবটা তুমি এক্সপ্রেস করতে চাইছো, যে ফ্যাক্টসগুলো বলতে চাইছো, তার জন্য কিন্তু টেন্সের প্রয়োজনীয়তা রয়েছে। It also enables you to construct complex sentences construction. Complex sentence construct করার ক্ষেত্রেও, ক্লজের ক্ষেত্রেও কিন্তু সেন্টেন্সের টেন্স জানাটা জরুরি।
So if you want to be able to communicate information effectively and quickly, you should be familiar with all 12 tenses. তাহলে আমরা তো দেখলাম যে এখানে 3টে টেন্স রয়েছে, কিন্তু এখানে বলছে যে আমাদেরকে 12টা টেন্স সম্পর্কে জানতে হবে, হাউ দে আর এমপ্লয়েড, এবং তাদেরকে কিভাবে কাজ করানো হয় সেটাও বুঝতে হবে। তো এই তো আমরা দেখলাম যে 3টে টেন্স রয়েছে, এবার এখানে বলা হচ্ছে 12টা টেন্স রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি আছেটা কি? তো আমরা বেসিক্যালি যেটা বলছিলাম যে আমাদের কত রকমের টেন্স রয়েছে, আমাদের রয়েছে বেসিক টেন্স হচ্ছে 3 রকমের, যেটার মধ্যে হচ্ছে একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। এবার এই যে 3টে টেন্স, গ্রামারিয়ানসরা বলেন যে 3টে টেন্স রয়েছে, সেই 3টে টেন্সের কিন্তু আরো 4টে করে সাবডিভিশন রয়েছে, এবং প্রতিটারই রয়েছে, পাস্টেরও 4টে, প্রেজেন্টেরও 4টে, এবং ফিউচারও 4টে। সেই জন্য 3 into 4 there are 12 টেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের সোজা হিসেব। এইবারে মানে গ্রামারিয়ানরা এটাও অনেকে বলে থাকেন যে বেসিক্যালি মডার্ন গ্রামারিয়ানরা, যে প্রেজেন্ট এবং পাস্টের একটা ভিত্তি আছে, কিন্তু ফিউচার যেটা সম্পর্কে আমরা কেউ জানি না, যেটা হতে পারে বা হবে, সেটার ভিত্তি নেই। কিন্তু যাই হোক, আমরা ক্লাসিক্যাল গ্রামার পড়ছি, আমাদেরকে মানে 3টে টেন্স সম্পর্কে জানতেই হবে। না জানলে আমরা মানে ক্লাস 8, 9, 10 বা 7, 8, 9, 10 এই জায়গায় গ্রামারগুলো আমরা করতে পারবো না, এক্সামে আমরা পারবো না। যার জন্য আমাদেরকে কিন্তু প্রতিটা টেন্সই সমান ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে এবং সমানভাবে জানতে হবে। তো প্রথমে চলে আসি আমাদের প্রেজেন্ট টেন্সে, মানে বর্তমান সময়। তো প্রেজেন্ট টেন্স কি? দ্য প্রেজেন্ট টেন্স ইজ দ্য ভার্ব টেন্স ইউজ টু ডিসক্রাইব আ কারেন্ট ইভেন্ট। তাহলে প্রেজেন্ট মানে বর্তমান সময়, এই বর্তমান সময়কে বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, ঠিক আছে। অর স্টেট বিং বা বর্তমান অবস্থা, বর্তমান কোনো সময়ের ক্রিয়া বা কোনো বর্তমান অবস্থা। আমি তো ভার্বে বলেছিলাম যে অ্যাকশন ভার্ব যেরকম হয় তেমন স্টেট ভার্বও হয়। তো সেই রকমই বর্তমান সময় বা বর্তমান কোনো ঘটনা, বর্তমান ইভেন্ট বা বর্তমান কোনো ভার্বকে বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি। তো সেটার একটা এক্সাম্পল দিই, যে আই অ্যাম টিচিং মাই স্টুডেন্টস। একদম কারেন্ট একটা মানে লিভিং কন্টিনিউইং একটা আমি এক্সাম্পল দিলাম যে আমি আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। তো এইরকমই এই প্রেজেন্ট টেন্সের আমি যে বললাম যে 4টে এরকম সাবডিভিশন হয়, তার মধ্যে একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক যেভাবে আমাদের এই বাকি এই যে মানে এই 4টে ডিভিশন কিন্তু সবারই হয়, যেমন প্রেজেন্ট বা মানে ইনডেফিনাইট বা সিম্পলের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট হয়, সেরকম এটার পাস্ট ইনডেফিনাইটও হয় এবং ফিউচার ইনডেফিনাইটও হয়। কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়, ফিউচার কন্টিনিউয়াস, এরকম 4টে কিন্তু হয়। তো আমরা আজকে এই 4টেরই প্রেজেন্ট অবস্থাগুলো দেখব। তো এই প্রেজেন্টের প্রতিটা কিন্তু পার্ট বাই পার্ট আমি ভালো করে বুঝিয়ে দেব। এখানে টিচিং এ জি দিতে আমি একদম ভুলে গেছিলাম। তো এই সিলি মিস্টেক গুলো তোমরা কিন্তু করবে না, তোমরা করলে কিন্তু মার্কস কাটা যাবে। আমিও ছোটবেলায় করেছি, ইনফ্যাক্ট এখনো করছি, জিনিসটা হয়তো করা উচিত নয়। চলো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে পড়বো বা বুঝবো। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কি? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইজ ইউজ টু ডিসক্রাইব সাম ইউজুয়াল আর হ্যাবিচুয়াল অ্যাকশন। ঠিক আছে, মানে যে কাজগুলো সাধারণত হয়ে থাকে বা সাধারণত হয় সেই কাজ, যেমন সান rises in the east, বা কোনো একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, I likes tea। তারপরে বলেছে ইউনিভার্সাল ট্রুথ, এটার মধ্যে সান রাইজেস ইন দ্য ইস্টটাও পড়ে যাচ্ছে। তো আমরা পেয়ে গেলাম কি সিম্পল প্রেজেন্ট টেন্স কি কিভাবে ইউজ হয়, এটা ডিটেলসে আমরা আসছি। এবার দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট, বর্তমান অবস্থা বোঝাতে। মাই ফাদার রিডস নিউজ পেপার। এটা না দিয়ে আমি এক্ষেত্রে এটা বলতে পারি এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশনে। আচ্ছা, এটা আমি এখানে ছাড়ো, প্রেজেন্ট স্টেট বোঝাই। প্রেজেন্ট স্টেট, আই অ্যাম আ
student of class 7. I am a student of class 7. তাহলে এটা কি বর্তমান একটা স্টেট বোঝানো হলো। নেক্সট, টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন, কি অভ্যাসগত যে কর্মগুলো সেগুলো বোঝানোর ক্ষেত্রে কিভাবে ইউজ হয়। মাই ফাদার রিডস নিউজ পেপার ডেইলি, মানে প্রাত্যহিক একটা কাজকর্ম, হ্যাবিচুয়াল বা প্রাত্যহিক বা রেগুলার বেসিসে যে কাজগুলো করা হয় সেগুলো বোঝাতে আমরা এই ধরনের টেন্স ইউজ করি, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। দেন টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড সিচুয়েশন অ্যান্ড ফ্যাক্টস দ্যাট আর পার্মানেন্ট, মানে চিরকালীন যে সত্য ঘটনা সেই ঘটনাগুলো, ইউনিভার্সাল ফ্যাক্টস বা ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে সেইগুলো দেখাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। যেমন ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? তাহলে জল 100 ডিগ্রি টেম্পারেচার, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফোটে। এটা ইউনিভার্সাল, এটা যেমন একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ আরেকটা বলি, ম্যান ইজ মর্টাল। হলো। আচ্ছা, আর একটা আসছি টু এক্সপ্রেস হিস্টোরিক্যাল প্রেজেন্ট, এটা একটু ভালো করে বুঝবে। হিস্টোরিক্যাল প্রেজেন্ট, হিস্টোরিক প্রেজেন্ট মানে অতীতে এমন একটা কোনো ঘটনা ঘটে গেছিল কিন্তু এটা এতটাই বাস্তব ঘটনা বা মানে হিস্ট্রিতে এত বা মানে ঘটেছে এমন একটা ইম্পর্টেন্ট ঘটনা, সেটাকে আমরা কিন্তু অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে আমরা সেটাকে কিন্তু বহিঃপ্রকাশ করে বুঝিয়ে থাকি। যেমন এক্সাম্পল দিই, ইন্ডিয়া উইন্স ফ্রিডম in 1947। দেখো এক্ষেত্রে আমরা উইন্স করলাম, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করলাম। এখানে আমরা এটাকে ওনও করতে পারতাম, ঠিক আছে? ওন মানে পাস্ট। তো উইন্স আর ওন দুটোই কারেক্ট। আমরা যদি এখানে লিখি ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন 1947, এটা এমন একটা উদাহরণ বা এটা এমন একটা হিস্টোরিক ইভেন্ট যেটা অতীতে ঘটেছিল এবং এখনো ইন্ডিয়া ফ্রিডম কান্ট্রি, বা এমন একটা জিনিস যে এমন একটা সত্যি ঘটনা, এমন একটা ঐতিহাসিক সত্যি ঘটনা যেটাকে আমরা প্রেজেন্ট হিসেবে দেখাতে পারি, তাতে কোনো গ্রামাটিক্যালি এরার হবে না। আমরা যদি এটা ইন্ডিয়া ওন ফ্রিডম ইন 1947 করি সেটাও কিন্তু গ্রামাটিক্যালি ঠিক হবে, তাতে কোনো কিন্তু ভুল হবে না। তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের আরও দেখি এক্সাম্পল। এটা বেশ ইম্পর্টেন্ট, ইন নিউজ পেপার হেডলাইন, নিউজ পেপারের হেডলাইনে কোনো পাস্ট ইভেন্টকে দেখাতে কিন্তু আমরা ইউজ করি সিম্পল প্রেজেন্ট টেন্সে। তোমরা অনেকেই যারা আমি এই 7-8-এর কথা বলছি না, যারা 9 বা 10-এ পড়ছো তারা কিন্তু অনেকেই নিউজ পেপার রিপোর্ট করবে এবার এর মানে রাইটিং এর জন্য। যারা 10-এ পড়ছো তারা তো অলরেডি জানো 9-এ কিভাবে আমরা নিউজ পেপার রিপোর্টিং করেছি। তো সেই সব ক্ষেত্রে আমরা যে হেডলাইনগুলো দিই বা জেনারেলি নিউজ পেপারে যে হেডলাইনগুলো আসে তাতে কিন্তু সেই পাস্ট ইভেন্টকে আমরা কিন্তু এইভাবে হেডলাইনে দেখি যে কি earthquake kills 500, এরকম আমরা কিন্তু এক্সাম্পল দেখি যে ভূমিকম্পে মৃত 500 জন, earthquake kills 500। তো এরকম কিন্তু নিউজ পেপারে হেডিং থাকে। আচ্ছা, টু কোট ফ্রম আ গ্রেট ম্যান অথবা বুক, কোনো মহান কারোর উক্তি আমরা যখন লিখি সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ন্যারেশনে আমরা দেখতে পাই জেনারেলি। যেমন ধরো নেতাজি সেজ, নেতাজি সেডও করতে পারি, কিন্তু আমরা এখানে যদি এরম ভাবেও লিখি নেতাজি সেজ give me blood I shall give you freedom। তো
তো সেক্ষেত্রে আমরা এখানে শেষ করতে পারি, সেডও করতে পারি, কিন্তু শেষ করলেও ভুল হবে না। কোনো একটা বিখ্যাত মানুষের উক্তি, সে মারা যেতে পারে, সে অনেক মানে পাস্টে বলে থাকতে পারে সেই উক্তিটা, বা কোনো একটা বইয়ের লাইন আমরা উদ্ধৃত করছি, সেক্ষেত্রে আমরা শেষ বলতে পারি, কোনো গ্রামাটিক্যালি এরর হবে না। আচ্ছা, ইন ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা ভালো করে মাথায় রাখবে সব সময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইউজ হয়। আচ্ছা, ডু ইট সব থেকে সোজা এক্সাম্পল, বা কিপ সাইলেন্স। আচ্ছা, আরো হয় হচ্ছে প্লিজ হেল্প মি। এই প্রতিটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক্সাম্পল। তো আমরা বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিভাবে ফর্ম হয়। তাহলে এক্ষেত্রে একটা সিনট্যাক্স বলে দিই, বা ফর্মুলা হিসেবে তোমরা যদি মাথায় রাখতে চাও, মাথায় রাখতে পারো সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়। চলো দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের সিনট্যাক্স কেমন হয় বা গঠন বিন্যাস কেমন হয়। প্রথম কথা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাটার্নে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে, তো সেই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তার সাথে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে। সেকেন্ড পারসন হলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। থার্ড পারসন, তার যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে ভার্বের ফিফথ ভার্বের ফিফথ ফর্ম হয়। ভার্বের ফিফথ ফর্ম মিন্স ভার্ব প্লাস ইএস অথবা এস। ঠিক আছে, মানে ধরো আমি যদি এখানে বলি আই লাইক টি, মানে লাইকের লাইক ফর্ম, ভার্বের ভার্ব ওয়ান ফর্ম হলো। ইউ লাইক টি, ভার্বের ফার্স্ট ফর্ম হলো। বাট যদি আমরা বলি সুরভি লাইকস টি, তখন ভার্বের কিন্তু ফিফথ ফর্ম বা ভার্বের সাথে এস বা ইএস ফর্ম কিন্তু হবে। সেক্ষেত্রে কিন্তু ভার্বের এস বা ইএস ফর্ম হবে। থার্ড পারসন প্লুরালের সাথে আবার কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে এক্সেপশনাল আমাদের কোন জায়গাটা, সিনট্যাক্সে এখানে মনে রাখতে হবে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অলওয়েজ মাথায় রাখবে ভার্বের ফিফথ ফর্ম বা ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়। তাহলে আমরা সিনট্যাক্স বুঝে নিলাম, এবারে আমরা দেখে নিলাম এগুলোর ইউজ কি কি। এরপরে আমরা আসছি প্রেজেন্টের যে সেকেন্ড ফর্মটা, প্রেজেন্ট টেন্সের যে সেকেন্ড ফর্মটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা এটাকে বলা হয় প্রেজেন্ট প্রগ্রেসিভ। ঠিক আছে, প্রগ্রেসিভও বলা হয়। মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন গোয়িং অন, চলছে মানে চলমান একটা বা প্রবাহমান বা ঘটমান কোনো একটা সময়কে বা কাজের সময়কে বোঝাতে আমরা যে টেন্স ইউজ করি সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন গোয়িং অন at the particular time, at a particular present time, বর্তমান সময়ে এরকম কোন একটা ঘটনা ঘটছে, যেমন সুরেশ is playing on the garden। ঠিক আছে, তাহলে সুরেশ এখন কি করছে, বাগানে খেলা করছে। তো এই সেন্টেন্সের সিনট্যাক্স কিরকম হবে, এই সেন্টেন্সের সিনট্যাক্স কিরকম হবে, তারপর আমি ইউজে আসছি। দেখো সাবজেক্ট প্লাস বি ভার্ব, এবার এই বি ভার্বের মধ্যে কি কি হবে, প্রেজেন্টের ক্ষেত্রে বোঝাতে যাচ্ছি আমি অ্যাম, ইজ বা আর, এই তিনটে। তারপরে কি হবে, ভার্বে আসবে
ভার্বের সাথে কি আসবে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম আসবে ভার্বের, দেন অবজেক্ট আসবে। ঠিক আছে, তো সাবজেক্ট প্লাস বি ভার্ব মানে অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমাদের এটা সিনট্যাক্সটা কিন্তু এই যে বি ভার্ব প্লাস আইএনজি। এবারে আমরা এটা ইউজ কি কি আছে দেখে নেব। প্রথম হচ্ছে অ্যাকশন হ্যাপেনিং নাও, বর্তমান সময়ে কোনো একটা কাজ চলছে। দ্য ভিডিও ইজ স্ট্রিমিং নাও। তাহলে বর্তমান সময়ে এমন একটা কোনো কাজ চলছে সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। আচ্ছা, টু এক্সপ্রেস দ্য নিয়ার ফিউচার, খুব মানে খুব কাছের ফিউচার। ঠিক আছে, এইটা যদি প্রেজেন্ট হয়, এইদিকে ফিউচার আর এদিকে পাস্ট, তাহলে খুব এই যে নিয়ার ফিউচার মানে এই ছোট এই জায়গাটুকু, একটা ছোট্ট পোর্শনটুকু, এই নিয়ার ফিউচার বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করি। কেমন, we are going towards our goal, আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি, we are going towards our goal। তাহলে সেটা কি নিয়ার ফিউচারের দিকে আমরা এগিয়ে, জানি খুব রিসেন্ট যে ফিউচারটা আমাদের আসতে চলেছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। টু ডেসক্রাইব কারেন্ট চেঞ্জ, খুব মানে মানে বর্তমান সময়ে যে চেঞ্জেস ঘটছে সেই সেই চেঞ্জেস বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করি। যেমন দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং, এক্ষেত্রেও আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। দেন টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কাজ বোঝাতেও আমরা কিন্তু, দেখো হ্যাবিচুয়াল অ্যাকশন এখানেও পড়েছি। এখানে কি এটার মিনিং কি, মাই ফাদার রিডস নিউজ পেপার ডেলি, আমার বাবা রেগুলার মানে প্রতিদিন নিউজ পেপার পড়ে। কিন্তু এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি, টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন, এটার এক্সাম্পল দেখি, মাই ফাদার ইজ always losing his keys, মানে আমার বাবা প্রায় নিজের চাবি হারিয়ে ফেলে। তাহলে ইজ অলওয়েজ লসিং ইজ মানে হারাতেই থাকছে, এটার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে আমার বাবা মানে আমার বাবা তার চাবি হারাতেই থাকছে। তো সেক্ষেত্রেও কিন্তু এইটা এমন একটা হ্যাবিচুয়াল অ্যাকশন যেটা তোমাদের হতেই থাকে, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। আচ্ছা, এবারে আমরা আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন হুইচ ইজ অলরেডি কমপ্লিটেড বাট ইট হ্যাজ এফেক্ট অন দ্য প্রেজেন্ট। এমন একটা কাজ, দেখো প্রেজেন্ট মানে আমি বর্তমান সময়ের কথা বলছি, আবার প্রেজেন্ট বলতে আমি দেখালাম যে নিয়ার ফিউচারেও মানে খুব রিসেন্ট যে ফিউচারটা আসতে চলেছে সেই ফিউচার সম্পর্কেও কিন্তু প্রেজেন্টের এফেক্ট থাকছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছি। আবার এমন একটা জিনিস দেখছি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে অতীতে হয়ে গেছে কিন্তু বর্তমানে এখনো তার রেশ থেকে গেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্টের ক্যাটেগরিতেই কিন্তু আমরা ক্যাটেগরাইজ করব। তো এরকমই একটা জিনিস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটার অ্যাকশনটা কিন্তু পাস্টে হয়ে গেছে বাট তার যে এই যে কাজটা এই সময়টার মধ্যে হয়েছে, কিন্তু ইম্প্যাক্টটা কি, ইম্প্যাক্টটা থেকে গেছে তোমার বর্তমানে। তাহলে এই জায়গার সময়টাকে বলা হচ্ছে পারফেক্ট, এই জায়গার সময়টাকে বলা হচ্ছে পারফেক্ট। যেমন আই হ্যাভ লস্ট মাই নোটবুক, সেটা ইম্প্যাক্ট এখনো রয়েছে, আমি হয়তো কিছুদিন আগে বা এক সপ্তাহ আগে বা গতকাল বা গত পরশু নিজের নোটবুকটা হারিয়ে ফেলেছি, কিন্তু তার ইম্প্যাক্ট এখনো রয়ে গেছে। তাই জন্য সেই সময়টাকে বলা হচ্ছে, সেই সময়টাকে ডিনোট করা হচ্ছে বা সেই ভার্বটাকে ডিনোট করা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। এটার সিনট্যাক্স কেমন হবে,
এটার সিনট্যাক্সটা আমরা দেখে নিই। এটাতে যেরকম সাবজেক্ট থাকছে সাবজেক্ট, তারপরে কি থাকছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে কি কি পড়ে, হ্যাজ অর হ্যাভ, এই দুটো পড়ে। তার সাথে থাকছে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা আগেই পড়েছি, আমি তোমাদেরকে বলেছিলাম যে বইতে ভালো করে দেখে নেবে। তোমাদের প্রত্যেকের যে গ্রামার বই রয়েছে তাতে ভার্বের ক্ষেত্রে একটা বড় চার্ট থাকে, সেখানে খুব ভালো করে দেওয়া থাকবে যে ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেখানে V3 ফর্ম ইউজ হয়। হ্যাভ ভার্বের মধ্যে হ্যাজ, হ্যাভ, হ্যাডও থাকে, হ্যাডটা আমরা পাস্টে ইউজ করি। তো এটা সিনট্যাক্স হচ্ছে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ এবং ভার্ব 3। এবারে প্রশ্ন আসছে যে হ্যাজ আর হ্যাভ কোন ক্ষেত্রে ইউজ করব। সেই একই ব্যাপার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ ইউজ হয়, বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ ইউজ হবে। তাই জন্য বাকিটা লিখলাম না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অলওয়েজ ইউজ হয় হ্যাজ, ঠিক আছে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু হ্যাভ ইউজ হয়। যেমন সুরেশ হ্যাজ লস্ট হিজ নোটবুক, কিন্তু আই এর ক্ষেত্রে কি হয় হ্যাভ, দের ক্ষেত্রে হয় হ্যাভ, ইউ এর ক্ষেত্রেও কিন্তু হ্যাভ হয়, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি, শি, কোনো নাম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু হ্যাজ হবে। এবার এটা ইউজ কি কি আছে দেখে নি। টু মিন দ্যাট দ্য ওয়ার্ক ইজ জাস্ট ফিনিশ, মানে এমন একটা যে কাজ, এই ওয়ার্ক বা ভার্ব যেটা কাজটা হচ্ছে সেটা সবেমাত্র শেষ হলো, তার ইম্প্যাক্ট এখনো রয়েছে, সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। কিরকম দেখি, I have done my homework. I have done my homework, তার মানে রিসেন্টলি আমরা করেছি এই কাজটা। আচ্ছা, I have cut my finger. I have cut my finger, এটাও রিসেন্টলি হয়েছে, তার ইম্প্যাক্ট এখনো রয়েছে, বোঝাতে আমরা ইউজ করলাম। নেক্সট, the action is completed but the result is there, এক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারি। আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, সেটাকেও আমরা মানে এক্ষেত্রেও আমরা কিন্তু সেটাকে ইউজ করতে পারি। বিগত কোনো কাজের ফল বর্তমানে রয়েছে সেটা বোঝাতেও আমরা কিন্তু ইউজ করতে পারি। দ্য স্কুল হ্যাজ পাবলিশড their magazine. আচ্ছা, আরো একটা জিনিসের ক্ষেত্রে কিরকম ভাবে ইউজ করি, বিগান ইন দ্য পাস্ট বাট কন্টিনিউড আপ টু দ্য রিসেন্ট প্রেজেন্ট, এমন একটা কাজ যেটা পাস্টে শুরু হয়েছিল এবং রিসেন্ট প্রেজেন্টে শেষ হয়েছে, সেরকম একটা কাজের উদাহরণ দিই। I have lived in Delhi for 5 years. ঠিক আছে, I have lived in Delhi for 5 years, আমি 5 বছর ধরে দিল্লিতে বাস করছিলাম, রিসেন্টলি হয়তো ফিরেছি। তো সেই ক্ষেত্রেও কিন্তু পাস্টে এমন একটা ঘটনা এবং রিসেন্ট অবধি সেটা চলেছে, সেইরকম ঘটনার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। তাহলে হ্যাজ বা হ্যাভ ভার্ব, তার সাথে ভার্বের থার্ড ফর্ম হয়। নেক্সটে আমরা আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি একটা ছোট্ট জায়গা বলে দেবো, আগে একটু বুঝিয়ে দিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে এমন একটা জিনিস যেটাতে আমরা কন্টিনিউয়াস টেন্স বুঝলাম, আবার আমরা পারফেক্টও বুঝেছি আলাদা আলাদা করে। কন্টিনিউয়াস মানে আমি কি বললাম, প্রগ্রেসিভ বা চলছে এরকম ঘটনা। আর পারফেক্ট মানে হয়ে যাওয়া কোনো একটা ঘটনা, অলরেডি ডান বা অলরেডি কমপ্লিটেড, সেরকম একটা ঘটনা। ঠিক আছে, এবার এই দুটোকে মিলিয়ে আমাদের তৈরি হয় কি
আমাদের তৈরি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিরকম ভাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন হুইচ স্টার্টেড ইন পাস্ট। পারফেক্টের সাথে কিন্তু পাস্টের একটা ওতপ্রোত কানেকশন রয়েছে, মানে এমন একটা কাজ যেটা পাস্টে শুরু হয়েছিল অ্যান্ড হ্যাজ বিন গোয়িং টিল নাও, এবং সেটা এখনো অবধি চলছে, বা ইট উইল বি কন্টিনিউইং আফটার নাও, মানে এখনের পরে, মানে প্রেজেন্টের পরেও কিন্তু সেটা কন্টিনিউ হবে, সেই জায়গাটা বোঝাতেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। আচ্ছা, এটার এক্সাম্পল কি হবে দেখো, সেক্ষেত্রে আমাদেরকে কি কি ইউজ করতে হবে? পারফেক্ট এলিমেন্ট ইউজ করতে হবে, কন্টিনিউয়াস এলিমেন্ট ইউজ করতে হবে। কি রকম? ইট আচ্ছা, ইট হ্যাজ বিন raining since morning। আচ্ছা, কি কি এলিমেন্ট আমরা ইউজ করলাম? হ্যাজ ভার্ব ইউজ করলাম, আইএনজি ফর্ম ইউজ করলাম, ভার্বের পার্টিসিপল ফর্ম ইউজ করলাম, মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করলাম। তো এইবারে এটা সিনট্যাক্স কিরকম হবে? এটা সিনট্যাক্স হবে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ম্যান্ডেটরি অ্যাড হবে হচ্ছে বিন, তারপরে অ্যাড হবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তারপরে মানে যে অবজেক্ট থাকবে থাকবে, সামনের পোর্শনে তোমার সাবজেক্ট থাকবে, সেইভাবে ইউজ হবে। এবারে আমাদের কিভাবে ইউজ হচ্ছে? হ্যাজ অথবা হ্যাভ, বিন প্লাস ভার্বের আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এইবারে আমরা একটা জিনিস দেখছি যে যখন একটা টাইম পিরিয়ডকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কোনো সময় সিন্স ইউজ হচ্ছে, সিন্সের যেমন ইউজ হচ্ছে তেমন কোনো কোনো ক্ষেত্রে ফরের ইউজ হচ্ছে। এক্ষেত্রেও আমরা দেখলাম টাইম পিরিয়ডের জন্য একটা ফর বা সিন্স, এই দুটো ইউজ হচ্ছে। এবার কোন ক্ষেত্রে সিন্স ইউজ করব, কোন ক্ষেত্রে ফর ইউজ করব, একটা প্রশ্ন থেকে যায়। আমরা কোন একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম সেটাকে বোঝাতে সিন্স ইউজ করব, মানে সিন্স ইউজ করি। আচ্ছা, আর আমরা যদি টাইম পিরিয়ড বোঝাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব ফর। ঠিক আছে, দেখো সিন্স ইউজ করছি আমরা মর্নিং এর ক্ষেত্রে, ফর 5 ইয়ার্স মানে টাইম পিরিয়ডের জন্য আমরা ইউজ করেছিলাম কি? ফর। ঠিক আছে, এটা মাথায় রাখবে, টাইম পিরিয়ডের জন্য আমরা ফর ইউজ করব, আর পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য বা স্পেসিফিক কোনো একটা সময়কে বোঝানোর জন্য আমরা কিন্তু সিন্স ইউজ করি। এক্সাম্পলে আসি। আচ্ছা, an action began in past still continuing and may be continuing in future, সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন Lily has been quarreling with her sister since last week। Lily has been quarreling with her sister since last week, মানে আগের সপ্তাহ থেকে কিন্তু লিলি এখনো অবধি তার সিস্টারের সাথে ঝগড়া করে চলেছে। ঠিক আছে, আচ্ছা, অ্যাকশন কন্টিনিউইং ফর লং উইথ নো স্পেসিফিক মেনশন অফ টাইম, একটা কোনো কাজ সেটা অনেক দিন ধরে, লং টাইম ধরে হয়ে চলেছে, যেটা কোনো পার্টিকুলার টাইম নেই। তো আমরা এখানে দেখলাম যে লিলি হ্যাজ বিন কোয়ারেলিং উইথ হার সিস্টার সিন্স লাস্ট উইক, তাহলে কি গত সপ্তাহ থেকে, মানে লাস্ট সপ্তাহ থেকে লিলি কিন্তু তার সিস্টারের সাথে ঝগড়া করে চলেছে, এটা আমরা দেখলাম। আবার এরকমও আমরা লিখতে পারি, ইট হ্যাজ বিন
raining for 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো এইরকম সিন্স আর ফরের ডিফারেন্ট ইউজ কিন্তু আমি দেখিয়ে দিলাম। তাহলে মাথায় রাখবে কোন কোন ক্ষেত্রে সেন্স ইউজ হয়, কোন কোন ক্ষেত্রে ফর ইউজ হয়। আচ্ছা, নেক্সট আসছি অ্যাকশন কন্টিনিউইং ফর লং উইথ নো স্পেসিফিক মেনশন অফ টাইম। এক্ষেত্রে যেমন আমরা একটা টাইম মেনশন করলাম, লাস্ট উইক থেকে বা লাস্ট উইক ধরে ঝগড়া করছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সেরকমই এক্ষেত্রে টাইম মেনশন থাকবে না। অ্যাকশন কন্টিনিউইং ফর লং উইথ নো স্পেসিফিক মেনশনিং অফ টাইম কিরকম? We have been building our house, মানে আমরা আমাদের বাড়ি তৈরি করে চলেছি, সেটা কিন্তু কোনো স্পেসিফিক টাইম দেওয়া নেই। তো সেক্ষেত্রে সিন্স বা ফর কোনো কিছুরই ইউজ হচ্ছে না। এবারে আমরা আসছি পাস্ট টেন্সে। পাস্ট টেন্সেরও কিন্তু ওই একই রকম 4টে মানে সাব টাইপস রয়েছে। কি কি দেখো, পাস্ট টেন্স কি? পাস্ট মানে অতীত, আমরা জানি অতীত। এবার কি বলেছে, দ্য পাস্ট টেন্স form a verb as the term suggests it can be used to speak about or represent an event or action that already happened in the past, মানে অতীতে ঘটে গেছে, অতীতে ঘটে গেছে এমন এমন কিছু ভার্বের সময় নিয়ে আমরা আজকে আলোচনা করব পাস্ট টেন্সের ক্ষেত্রে। সেই পাস্ট টেন্সের কি কি 4টে ভাগ রয়েছে আমরা জানি। এক নম্বর হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট, 2 নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আচ্ছা 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট, 4 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টে আমরা ডিসকাস করব। একটা এক্সাম্পল দিয়ে দিই, অতীতে ঘটে গেছে এমন একটা ঘটনা। I lived in কলকাতা, মানে আমি কলকাতায় বসবাস করতাম। ঠিক আছে, তো এটা একটা পাস্টে ঘটে যাওয়া ঘটনা। এটা এবারে আমরা প্রথমে আসি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইটে। পাস্ট ইনডিফিনাইট টেন্স কি ডিনোট করে? পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট কি বোঝায়? শোজ অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড অর ইউজ টু হ্যাপেন ইন দ্য পাস্ট, মানে এমন একটা কোনো ঘটনা যেটা পাস্টে বা অতীতে হয়ে গেছে বা পাস্টে বা অতীতে হতো। এক্সাম্পল কি? I used to eat mango shake. I used to eat mango shake. তাহলে এটা আমি used to পাস্টে বোঝানো হচ্ছে। আমরা এটা অভ্যাসগত একটা কাজ বলছি, অতীতের অভ্যাসগত কাজ। যেমন বর্তমানের অভ্যাসগত কাজ আমরা সিম্পল প্রেজেন্টে ইউজ করে থাকি, তেমন পাস্টেও কিন্তু অভ্যাসগত কাজ থাকে। যেমন আই ইউজ টু ইট ম্যাঙ্গো শেক। এবারে এই সিম্পল পাস্টের কি কি ইউজেস রয়েছে দেখি। টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট টুক প্লেস অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট, অতীতে কোনো নির্দিষ্ট সময় সমাপ্ত হয়ে যাওয়া কাজ বোঝাতে। দ্য প্যাসেঞ্জার্স left the train yesterday. তাহলে গতকাল কি করেছিল? প্যাসেঞ্জাররা ট্রেন ছেড়ে চলে গেছিল। নেক্সট, টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন ইন পাস্ট, অতীতে কোনো একটা ঘটনা যেটা আমরা অভ্যাসগত ছিল সেটা বোঝাতে আমরা ইউজ করি। কিরকম? মাই ফাদার used to walk in the morning. আচ্ছা, নেক্সট, ইউজ টু টেল স্টোরিজ, আমরা যে সমস্ত স্টোরি রাইটিং করি সেক্ষেত্রে সেই স্টোরিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল পাস্ট ইউজ করে থাকি।
এরকম ভাবে ইউজ করি দেখি। Once a king lived in his kingdom. আমরা এইভাবে স্টোরি রাইটিং কিন্তু শুরু করে থাকি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জায়গা বুঝিয়ে দিই, পোলাইট রিকোয়েস্ট, একটা পোলাইট ভাবে, নম্রভাবে, বিনম্রভাবে রিকোয়েস্ট বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট টাইম বা প্রেজেন্টে, বর্তমান অবস্থাতে কোনো একটা রিকোয়েস্ট করছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। একটু জটিল লাগছে, ভালো করে বুঝিয়ে দিই। বর্তমানে আমি কাউকে কিছু একটা রিকোয়েস্ট করছি, could you please pass me the salt, কোশ্চেন করছি মোডাল দিয়ে। জেনারেলি এটা মোডালের ক্ষেত্রে ইউজ হয়, এটা মোডালগুলোর ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, কিরকম, could you please pass me the salt বা would you please help me, তো সেইটা কিন্তু বর্তমান সময় কিন্তু আমি জিজ্ঞেস করছি, কিন্তু সেক্ষেত্রে মোডালটা আমরা পাস্টের মোডাল, মানে ওই সেই মোডালের পাস্ট ফর্মটা দিচ্ছি। যেমন দেখি, could you please pass me the salt বা would you help me, তো একটা বিনম্র রিকোয়েস্ট ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা কিন্তু প্রেজেন্ট টাইম ডিনোট করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু পাস্টের ফর্মে ইউজ করি। জেনারেলি এটা মোডালে ইউজ হয়। নেক্সট, এবার আমরা আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট প্রগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতনই, মানে সেটা তো কি একটা কন্টিনিউইং কোন একটা অ্যাকশন রয়েছে, কিন্তু সেটা বর্তমান সময় না, অতীত সময়। তো past continuous tense describe an action that was in continuity at a certain time in the past. যেমন, it was raining in the morning. Acha, it was morning last Sunday. It was raining last Sunday. সেক্ষেত্রে কি হলো, ইট ওয়াজ রেইনিং মানে অতীতে কি হচ্ছিল, অতীতে বৃষ্টি হচ্ছিল। তাহলে এই যে হচ্ছিল, সেক্ষেত্রে আমরা কি ইউজ করছি, ইট ওয়াজ রেইনিং। এটার সিনট্যাক্স কিরকম হবে, একই রকম হবে। বি ভার্ব, এবার এই বি ভার্বের ক্ষেত্রে অ্যাম ইজ আর হবে না, এক্ষেত্রে ওয়াজ আর ওয়ার হবে। কি কারণে, কারণটা পাস্ট, তার সাথে কি হবে, ভার্বের পার্টিসিপল ফর্ম হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে ভার্ব প্লাস আইএনজি হবে। আচ্ছা, আর একটা জিনিস তাহলে বলে দিই, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টের কি সিনট্যাক্স ছিল, এটার সিনট্যাক্স ছিল ভার্বের টু ফর্ম ইউজ হয়, মানে ভি টু ফর্ম ইউজ হয়। এক্ষেত্রে ভার্বের ভি টু ফর্ম ইউজ হয়, যেমন লাইকড, প্লেড। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, যেমন সিনট্যাক্স দেখিয়ে দিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ কি হয় বলে দিই, এনি অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য পাস্ট। সুস্মিতা ওয়াজ reading her textbook. Sushmita was reading her textbook. Next, a habit in the past with always or continually. যখন আমরা continually বা always আমরা এটা ইউজ করব, আর সেক্ষেত্রে পাস্টে কন্টিনিউইং কোনো একটা জিনিস বোঝাবো, সেক্ষেত্রে আমরা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। যেমন, Shurmita always denying her faults. Shurmita was always denying her faults.
নেক্সট, অ্যান অ্যাকশন ইন প্রগ্রেস বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। এক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে ব্যবহার করব। দেখো কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে ইউজ করব। কি বলা হয়েছে, অ্যান অ্যাকশন ইন প্রগ্রেস বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। একটা অ্যাকশন ঘটছে, তার আগে কি হয়েছে, পাস্টে কোনো আর একটা অ্যাকশন ঘটে গেছে, মানে একটা সিম্পল পাস্ট ইউজ হবে, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। মাই মাদার ওয়াজ কুকিং when the, আচ্ছা বিফোর দিয়ে দেখি, when দিলে তো তোমাদের আর একটা রুলস আমার মাথাতে কিন্তু এখনই চলে এলো, এবার এটা বুঝিয়ে দেবো। মাই মাদার ওয়াজ কুকিং বিফোর দ্য বেল র্যাং, মানে এই যে বেল র্যাং হওয়ার আগের মুহূর্তে আমার মা কিন্তু রান্না করছিলেন। আরো একটা বলি, অ্যান অ্যাকশন, 4 নাম্বার রুলস হচ্ছে ট্রু অ্যাকশনস ওয়্যার অনগোয়িং। এটার একটা এক্সাম্পল দিই, মাই মাদার ওয়াজ কুকিং while I was watching TV। দেখো দুটো এক্সাম্পল দিলাম, একটা হচ্ছে কি যে একটা পাস্টে ঘটনা ঘটেছিল, তার সেই সময় কি করছিলেন, কোনো একটা অনগোয়িং ঘটনা চলছিল। আবার একটা এক্সাম্পল দিলাম কি, যখন সাইমালটেনিয়াসলি দুটো কাজ কন্টিনিউয়াসলি ঘটে চলেছিল, মাই মাদার ওয়াজ কুকিং হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি। তাহলে দুটো ঘটনা কিন্তু একসাথে ঘটে চলেছিল, দুটোই কিন্তু কন্টিনিউইং ঘটনা একসাথে ঘটে চলেছিল। নেক্সট আমরা আসছি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স কি রকম, পাস্ট পারফেক্ট টেন্স ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার ইন দ্য পাস্ট। দিস টেন্স ইন্ডিকেটস পাস্ট ইন দ্য পাস্ট, মানে অতীতের অতীত সময়, সেটা বোঝাতে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এই জায়গাতে আমাদের আসছে সিম্পল পাস্ট, আর এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই জায়গাটার স্প্যানটা যদি আমি আরো বড় করি, তাহলে এই পোর্শনটায় থাকবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, এই জায়গাটায় থাকছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, আবার এই প্রেজেন্টেরই এই একই পোর্শনে থাকছে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার এই জায়গাটাতেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকছে ফিউচারের। ঠিক আছে, জায়গাটা একটুখানি এক্সপ্যান্ড করে দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তো এইবারে এই জায়গাটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এই জায়গাটা সিম্পল পাস্ট। কিভাবে আমরা ডিনোট করব, বলা হচ্ছে কি একটা অ্যাকশন হওয়ার তারও আগে যদি কোনো একটা অ্যাকশন হয়ে থাকে, কমপ্লিটেড অ্যাকশন হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। যেমন the patient had died before the doctor came। অপেক্ষাকৃত পূর্বের ঘটনাটিকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট। সেই পাস্টের মধ্যেই যে ঘটনাটা একটু কম পাস্ট, মানে একটু কম অতীত, সেটা হচ্ছে তোমার সিম্পল পাস্ট। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। সিম্পল পাস্ট হচ্ছে এমন একটা, এই একটা জায়গায়, পাস্ট পারফেক্ট হচ্ছে এমন একটা জায়গা। তার মানে কি, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছে অলরেডি, মানে ডাক্তার এসেছে পাস্টেই, কিন্তু অপেক্ষাকৃত পরবর্তী পাস্টে, পূর্বের পাস্টে কিন্তু অলরেডি পেশেন্ট মারা গেছেন। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা, এটার সিনট্যাক্স কিরকম হয়, বা আমরা যদি নর্মালি বলতাম যে আই হ্যাভ বট আ লেনোভো কম্পিউটার বা লেনোভো ল্যাপটপ, তাহলে কি অনেক অতীতে কোনো একটা ঘটনা ঘটে গেছিল। ঠিক আছে, তো এটার সিনট্যাক্স হচ্ছে
হ্যাভ ভার্বের মধ্যে এক্ষেত্রে আর কোনো চেঞ্জেস হয় না, থার্ড পারসন কারোর সাথে কোনো রকম চেঞ্জ হয় না, হ্যাডের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম অ্যাড হয়। ঠিক আছে, এটা সিনট্যাক্স তাই। পাস্ট টেন্সে কোনো রকম পার্সন বা কোনো রকম সিঙ্গুলার প্লুরাল নাম্বারের সাথে কোনো রকম সিনট্যাক্স কিন্তু চেঞ্জ হয় না। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সে কি কি ইউজ? অ্যান অ্যাকশন টুক প্লেস ইন দ্য পাস্ট বিফোর অ্যানাদার অ্যাকশন। আচ্ছা, এটা তো যেমন করলাম, আরো একটা লিখি, the train had left the station before we reached। ঠিক আছে, তাহলে কি বোঝালো? an action took a place in past before another action, একটা অ্যাকশন হওয়ার আগেই আর একটা অ্যাকশন অলরেডি ঘটে গেছে। আচ্ছা, টু এক্সপ্রেস অ্যান আনফুলফিলড হোপস অর উইশ, কোনো একটা এমন একটা উইশ যেটা তোমার এখনো পূরণ হয়নি বা পূরণ হলো না বা আর হবেও না, সেই রকম কোনো একটা উইশ বোঝাতেও কিন্তু আমরা হ্যাড বা পাস্ট পারফেক্ট ইউজ করে থাকি। I wish I had a wing of bird, আমার বা I had wings of bird, আমার যদি পাখির মতো ডানা থাকতো, সেই একটা গান আছে না, এমন যদি হতো আমি পাখির মতো, তো ওই ওই রকম একটা লাইন। আচ্ছা, এটা বেশ ইম্পর্টেন্ট জায়গা, এটা ভালো করে করে যাবে, কারণ তোমাদের গ্রামারের ক্ষেত্রে এগুলো আসে। ইউজড উইথ নো সুনার দ্যান আর হার্ডলি হোয়েন। হার্ডলি হোয়েন এই ফ্রেজের সঙ্গে আর নো সুনার দ্যান এই ফ্রেজের সাথে আমরা কিভাবে হ্যাড ইউজ করি। নো সুনারটা আগে দেখাই, অলওয়েজ এরকম ভাবে হবে, নো সুনার had I left the job then I got a new one। নো সুনারের সাথে অলওয়েজ হ্যাড হবে আর ভার্বের থার্ড ফর্ম হবে। হার্ডলির সাথে কি হবে? হার্ডলি had he begun to speak when the electricity shut down। আচ্ছা, হার্ডলি had he begun to speak when the electricity shut down, তো হার্ডলি when আমরা ইউজ করলাম, নো সুনার দেন আমরা ইউজ করলাম। নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু সেই রকমই একটা প্রগ্রেসিভ, অথচ সেটা পাস্টে। কিরকম দেখি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট হ্যাড বিন কন্টিনিউইং ফর লং ইন দ্য পাস্ট। অতীতে একটা অনেক সময় ধরে ঘটে গেছে এমন একটা কাজ বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। কিরকম, I had been working in the company হ্যাঁ, এটাই দেওয়া যায়। I had been working in the company from 2020 to 2021। I had been working in the company from 2020 to 2021। তো এটার ক্ষেত্রে কি হয়, সিনট্যাক্সটা আমরা একটু বুঝিয়ে দিই। had plus been plus verb plus ing। আচ্ছা, এটার ইউজেস কি দেখো, an action continuing for long time in the past,
অনেকটা দীর্ঘ সময় ধরে অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। We had been using this chair since our childhood. আচ্ছা, আরেকটা কি, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন গোয়িং ফর লং বিফোর অ্যানাদার ইন দ্য পাস্ট। ঠিক আছে, অতীতে ঘটে যাওয়া কোনো একটা ঘটনারও আগে কোনো একটা ঘটনা মানে কন্টিনিউয়াসলি চলেছিল সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। We had been living in Delhi before we moved to Agra. ঠিক আছে, তাহলে আমরা কি দিল্লিতে বসবাস করছিলাম মানে অনেক দিন ধরে, যতদিন না আমরা আগ্রাতে এসেছিলাম। তাহলে উই হ্যাড বিন লিভিং ইন দিল্লি বিফোর উই মুভ টু আগ্রা। নেক্সট, এবারে আমরা আসছি ফিউচার টেন্সে। ফিউচার টেন্সেরও আমরা পাবো হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আর পাবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, ফিউচার মানে আমরা জানি কি ভবিষ্যৎ। এবার দেখি চলো, a tense expressing an action that has not yet happened or a state that does not yet exist, মানে যে জিনিসের এক্সিস্টেন্সই নেই সেই জিনিসটা নিয়ে আমরা কিন্তু এতগুলো টেন্স বানিয়ে ফেলেছি, সেই জন্য কিন্তু মডার্ন গ্রামারিয়ানসরা ফিউচার টেন্সকে টেন্স হিসেবেই মানে না। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিই, I will go to the summer camp. I will go to the summer camp. ঠিক আছে, এটার মধ্যে আমরা চারটে পেয়ে গেলাম। সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্স কি, সিম্পল ফিউচার টেন্স ইন্ডিকেটস অ্যান অ্যাকশন দ্যাট উইল টেক প্লেস আফটার দ্য প্রেজেন্ট টাইম, মানে বর্তমান সময়ের পরবর্তীতে ঘটবে এমন একটা ঘটনা। and that has no real connection with present time, যেটার সাথে প্রেজেন্ট টাইমের কিন্তু কোনো কানেকশন নেই। যেমন I will give you the letter tomorrow. এটার সিনট্যাক্স কি, এটার সিনট্যাক্স দেখিয়ে দিই। ফিউচারের ক্ষেত্রেও কিন্তু কোনো পার্সনের সাথে কোনো রকম কিছু চেঞ্জ হয় না। জেনারেলি এখানে ইউজ হয় হচ্ছে শ্যাল, উইল আর ভার্বের ফার্স্ট ফর্ম। এবারে আমরা ছোটবেলায় শিখেছিলাম কি আই এর সাথে শ্যাল হয়, ইউ এর সাথে শ্যাল হয়, বাট মডার্ন গ্রামারে কিন্তু উইলটা আই এর সাথেও হয়, ইউ এর সাথেও হয়, থার্ড পার্সনের সাথেও হয়। উইলটা একদম যেটাকে বলা হয় সর্বজন গৃহীত একটা মোডাল। ঠিক আছে, তো সেই উইলটা সমস্ত ক্ষেত্রে ইউজ হয়। এখন এমন নয় যে শ্যাল শুধুমাত্র আই আর উইয়ের সাথে ইউজ করবো, বরং শ্যালের ব্যবহার অনেক কমে গেছে, উইলের ব্যবহারটাই কিন্তু প্রযোজ্য বেশি। দেখো ইউজ কি কি, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট উইল টেক প্লেস ইন ফিউচার, the sheep will sail on Monday. I shall do it definitely. তাহলে এগুলো হয়ে গেল।
এবারে আসছি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? ভবিষ্যতে চলতে থাকবে, কন্টিনিউইং প্রসেসে থাকবে এমন একটা কার্যের বা এমন একটা ভার্বের টাইম পিরিয়ডকে বোঝানো হয়। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কন্টিনিউইং অ্যাট আ সার্টেন টাইম ইন ফিউচার। কিরকম এক্সাম্পল? I will be delivering the lecture tomorrow. মানে আগামী কালকে আমি সেই সময় কি করতে থাকবো? লেকচার ডেলিভার করতে থাকবো। এটার সিনট্যাক্স কি রকম হবে? এটার সিনট্যাক্স হবে shall অথবা will, তার সাথে থাকবে be, তার সাথে থাকবে verb plus ing। মানে হচ্ছে shall, will, be আর verb plus ing, এটা হচ্ছে এটা সিনট্যাক্স। ইউজ কি? টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন ইন প্রগ্রেস ইন ফিউচার, ভবিষ্যতে ঘটতে থাকবে এমন একটা ঘটনা। The ship will be sailing Monday at the time. The ship will be sailing Monday at that time. সেই সময় মন্ডেতে সেই জাহাজটি কিন্তু জলে ভাসতে থাকবে বা যাত্রা করতে থাকবে। এরপরে আসছি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি? ফিউচার পারফেক্ট টেন্স shows an action that will be completed in future before some other action or a particular time in future. ঠিক আছে, ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটার আগে আরেকটা ঘটনা সেটা কমপ্লিটেড হয়ে যাবে, সেটার আমরা সিনট্যাক্স কিরকম হবে? I will have been done this work by next week. তাহলে কি? আমি আগামী সপ্তাহের আগেই, মানে পরবর্তী সপ্তাহের আগে কিন্তু ওই কাজটা কমপ্লিট করে নেব। তাহলে এটার কিন্তু এটাই মানে দাঁড়াচ্ছে I will have been done this work by next week। তাহলে এটার সিনট্যাক্স কি দাঁড়াবে? will অথবা shall, তার সাথে have, তার সাথে been, তার সাথে ভার্বের 3 ফর্ম। না, ফিউচার পারফেক্ট টেন্সে আমরা এবার এসে গেছি। ফিউচার পারফেক্ট টেন্স কি? ফিউচার পারফেক্ট টেন্স বোঝাতে আমাদের কি বোঝানো হয়? ফিউচার পারফেক্ট টেন্স বোঝানো হয় কিসের ক্ষেত্রে? যে ক্ষেত্রে কোনো একটা কাজ অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাভ কমপ্লিটেড ইন ফিউচার, কোনো একটা কাজ ফিউচারে কমপ্লিট হবে বিফোর সাম আদার অ্যাকশন, তার আগে, মানে কোনো একটা অ্যাকশন হওয়ার আগে সেই অ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে, আর এক পার্টিকুলার টাইম ইন ফিউচার, বা কোনো একটা সময়ের আগে সেই কাজটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে, বা কোনো একটা কাজ হওয়ার পূর্বে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে ইন ফিউচার, সেটা বোঝাতে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। এক্সাম্পল, I will have done this work by the next week, মানে আগামী সপ্তাহের আগেই আমি কাজটা সম্পূর্ণ করে ফেলবো। এটা সিনট্যাক্স কি হবে? will বা shall প্লাস have প্লাস ভার্বের 3rd ফর্ম। আচ্ছা, এটার আমি এক্সাম্পল এখানেই দিয়ে দিয়েছি। একটা সার্টেন ফিউচার টাইমের আগে কোনো একটা কাজ কমপ্লিট করে দেওয়া হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবার আমরা লাস্ট পোর্শনে চলে এসেছি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা খুব রেয়ারলি ইউজ হয়। রেয়ারলি ইউজ হয় আমাদের এই টেন্স ফ্যামিলিতে, মানে যত আমরা সেন্টেন্স ইউজ করি খুব রেয়ারলি ইউজ হয়। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি?
বলেছে an action in progress over a period of time that will end in future time. ফিউচারে কোনো একটা সময় একটা মানে লম্বা একটা ইভেন্ট হতে হতে সেটা শেষ হবে, সেইরকম একটা লং পিরিয়ডকে বোঝায় কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিরকম এক্সাম্পল দিই, I will have been teaching in school by this July. মানে জুলাই মাসে আমি স্কুলে সেই সময় পড়াতে থাকবো। জুলাই কিসে কাকে ডিনোট করছে? একটা ফিউচার সময়কে ডিনোট করছে। তাহলে I will have been teaching in school by this July। তো এটার সিনট্যাক্স কি রকম হবে? এটার সিনট্যাক্স হবে will বা shall, তার সাথে have, তার সাথে been, তার সাথে verb plus ing ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এত জটিল এই জিনিসটাকে আমি একদম সংক্ষেপে একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। ধরে নাও আমি একটা ভার্ব ধরে নিলাম টেক, এই ভার্বটাকে নিয়ে আমি বোঝাচ্ছি। দেখো কতগুলো টেন্স রয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্স আই টেক, প্রেজেন্ট কন্টিনিউয়াস আই অ্যাম টেকিং, আচ্ছা পারফেক্ট টেন্স আই হ্যাভ টেকেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ বিন টেকিং। ঠিক সেইভাবে সিম্পল পাস্ট দেখাই, আই টুক, I was taking, perfect I had taken, perfect continuous I had been taking। আবার ফিউচার চলে আসি, ফিউচার সিম্পল ফিউচারে কি I shall বা I will take, I shallও দেওয়া যায়, I shall take বা I shall be taking প্রেজেন্ট কন্টিনিউয়াসে বা I will be taking। আচ্ছা পারফেক্ট ক্ষেত্রে হচ্ছে I will have taken, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে আই উইল হ্যাভ বিন টেকিং। ঠিক আছে, একটা গোটা চার্টের মাধ্যমে কিন্তু আমি খুব ইজিলি বুঝিয়ে দিলাম যে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এইভাবে পুরোটা বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের এটা খুব ইজিলি বুঝে গেছো। খুব ভালো করে এটা টেন্সটাকে বুঝে নাও, কারণ এইটার উপর ডিপেন্ড করে কিন্তু ভয়েস, ন্যারেশন অনেক কিছু এটার উপর ডিপেন্ড করে চলে। রাইটিংও কিন্তু তোমাদের এটার উপর ডিপেন্ড করে কিন্তু সেন্টেন্স লিখতে হয়। তো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে বা কোনো একটা ক্লাসে বা কোনো একটা লাইভে। টিল দেন টাটা, বাই বাই।